অর্থ পাচারকারী ও কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংবাদ সম্মেলনে এসব প্রতিজ্ঞার কথা জানান এনবিআর চেয়ারম্যান। গরিব মানুষের কাছে পরোক্ষ কর আদায়ের কঠোর সমালোচনাও করেন তিনি। গত এক দশকের অপশাসনের সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আর্থিক খাত। মার্কিন সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাবে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয় বিলিয়ন ডলার অর্থ, যার প্রায় ৮০ ভাগই যায় আমদানি রপ্তানি বাণিজ্যের নামে। আবার নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন অনেকে। এসব ঠেকানো এনবিআরের অন্যতম দায়িত্ব, কিন্তু এ কাজে তেমন উদ্যম দেখায়নি সংস্থাটি। বিএফএও কাজ করতেছে, আমরাও কাজ করব। আমরা তো এই জায়গায় কোনো অবস্থাতে বসে থাকবো না। ডেফিনেটলি এটা তো আমরা খুবই স্ট্রংলি দেখব, এটা ডেফিনেটলি আমরা স্ট্রংলি কাজ করব। এনবিআরে এসে প্রথম দিনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন নতুন চেয়ারম্যান। বলেন, এনবিআরে দুর্বৃত্ত তৈরি হতে দেয়া হবে না। অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব। এর আগে কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। কর আইন আধুনিকায়ন করা, ব্যবসায়ীদের হয়রানি না করা ও তথ্যে গোজামিল দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। ডিউ ডিলিজেন্স এবং প্রপার প্ল্যানিং এবং এটার এক্সিকিউশন, হার্ড ওয়ার্ক করতে হবে, তাদেরকে ইন্টেন্স হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করলে অবশ্যই রেজাল্ট আসবে। এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্বের ২/৩ পরোক্ষ কর। এটি সভ্য দেশের লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে বিশেষ আইন বাতিল করতে হবে, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহি নিশ্চিতে বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। রোববার সিপিডি কার্যালয়ে এ খাতে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরে গবেষণা সংস্থাটি। তাদের মতে, নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করলেও ২০৩০ সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। গত ১৫ বছরে ১ লাখ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে বিদ্যুৎ খাতে। পর্যবেক্ষকরা বলছেন, যার সুবিধা নিয়েছে সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীরা। তাদের মতে, প্রতিযোগিতা এড়িয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি। বিদ্যুৎ ও জ্বালানি কেনায় ছিল স্বচ্ছতার অভাব। এতে সেবার বিপরীতে বাড়তি অর্থ গুনতে হয়েছে গ্রাহকদেরকেই। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৭টি সংস্কারের সুপারিশ তুলে ধরে সিপিডি। ৩টি পলিসি দ্রুততর সময়ে এগুলোর সংস্কার এবং সংশোধন দরকার। এর একটি হলো আমরা যেটা বলেছিলাম কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে। এক, দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি, এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট পুনরায় ফিরে যাওয়ার সেটি। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পরামর্শ দেয়া হয়। তারা বলেন, গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদনগুলোর আন্তর্জাতিক মানের নিরীক্ষা দরকার। বলা হয় ২০৪১ সালে বিদ্যুতের চাহিদা হতে পারে ২৭,০০০ মেগাওয়াট। এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি ১ মেগাওয়াটও যদি না যুক্ত হয়, তাহলেও ২০৩০ সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে শ্রেডার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন গবেষকরা। নতুন সরকারের শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলেও মত তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস বৃদ্ধির সুযোগ বাড়ানো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উকিঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। শুধু বাজার কেন্দ্রিক নয়, বন্দরেও চাঁদাবাজি নির্মূলের দাবি তাদের। দিনে প্রায় ১০০ খানেক সবজির ট্রাক ঢোকে কারওয়ান বাজারে। প্রত্যেককেই চাঁদা দিতে হতো। এই বাজারে আড়তদার ও ফুটপাতের ব্যবসায়ীকে দৈনিক চাঁদা দিতে হয়। ফুটপাতে ৮ ঘন্টার জন্য চাঁদা দিতে হতো ৩০০ থেকে ৫০০ টাকা। কিন্তু সরকার পরিবর্তনের পর পালিয়ে গিয়েছে এইসব চাঁদাবাজ। এখন যেরকম আছে এরকম থাকলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আর আগে তো যে ধরতো সেই টাকা চাইতো রাস্তায়, এখন আলহামদুলিল্লাহ দেওয়া লাগে না। ৫০০ টাকা লাগবে, এখন ১ টাকাও দেই না। দিতাম, এটা আমলিকের ছাত্রলীগের প্লান নিত, যুবলীগের প্লান নিত। যে সংখ্যা দেয়
দখলে থাকতো হেরে দিতাম। এখন কাউরি দিই। বর্তমানে চাঁদাবাজের উৎপাত কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। বাজারে নতুন করে চাঁদা আদায়ের পায়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ সন্ধানীরা। দোকানীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কিছু নতুন মুখ। মাঝে মাঝে আবার জায়গা এরাই এরকম আর থাকে না। বলে টাকা দিয়ে আমরা টাকা দিই, মানে টাকা দেওয়ার কোনো সময় আছে গেছে। দখল বলতে যে তোমরা যা বেতন দিছো ওটা আমাকে দিবা, এইভাবেই। নাম জানি না, নাম কিভাবে বলবো না। নতুন দল আর আসে বলতেছে যে টাকা এখন আমাকে দিবা। তাই আবারও আগের অবস্থায় ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। পণ্যের দাম কমাতে চাঁদাবাজের উৎপাত বন্ধে কঠোর হওয়ার দাবি তাদের। পুলিশ বলেন, বিভিন্ন পলিটিক্যাল ছেলেপেলেদের পেমেন্ট করতে হতো, এখন তারা এই পেমেন্টটা করতে হয় না, যার ফলে এই যে লোকাল সবজিগুলি যে আছে বিভিন্ন আইটেমের দাম কিছুটা নিম্নগতিতে আছে। এই ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে। একদম সমূলে আপনার চাঁদাবাজি উৎপাদন করে দিতে হবে। বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি পণ্যের সরবরাহ ঠিক রাখার আহ্বান ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোয় অগ্রাধিকার দেবে সরকার জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকে ব্যাংকিং খাতে লুটপাট, অর্থ পাচারের কারণে অর্থনীতিতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনে। মূল্যস্ফীতি দাঁড়ায় 10% ঘরে। অর্থনীতির এমন দুরবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশে কোনো পণ্যের উৎপাদন কম হলে বাইরে থেকে আমদানির কথা জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সজাগ আছে। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে। যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে, ব্যবসা বাণিজ্য এসেগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। তিনি বলেন, দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। চলমান যৌক্তিক প্রকল্প চালিয়ে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তার আশা, পাইপলাইনের প্রকল্পগুলোতে এডিবি ও বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনারা যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলোর জন্য ওরা সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। এলডিসি উত্তরণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসালম গ্রুপের নিয়ন্ত্রণ নেয়া সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে এই চিঠি দেয় ব্যাংকের সাবেক উদ্যোক্তা ও পরিচালকরা। এদিকে ব্যাংকটি এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকায় আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন আমানতকারীরা। তাই প্রতিষ্ঠানটিকে আগের অবস্থায় ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। 2017 সালে সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে নেয় এসালম গ্রুপ। মালিকানা পরিবর্তনের সময় বাদ দেওয়া হয় কয়েকজন উদ্যোক্তা ও পরিচালককে। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়া হয়। এদিকে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, হামলা ও লুটপাটের অভিযোগে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও তার সহযোগীদের পদত্যাগের দাবি জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। রোববার এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম বলেন, নিয়ম নীতি না মেনে অপ্রয়োজনীয় কাজ করে যাচ্ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান। এছাড়া হয়রানিমূলক বদলি, অর্থের বিনিময়ে পদোন্নতি, টাকার বিনিময়ে অসাধু কর্মকর্তাদের শাস্তি মওকুফ সহ নানা অনিয়মে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন কর্মীরা। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।
পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান, ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই। আর তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর, ওনাদেরও পদত্যাগ দাবি করছি। এখন থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক। আজ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাতে এক জরুরি বার্তায় সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী গ্রাহকরা যে কোনো অঙ্কের টাকা অন্য হিসাবে স্থানান্তর এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা তোলার চাপ বেড়ে যায়। এসব অর্থ অবৈধ কাজে ব্যবহার ঠেকানোর লক্ষ্যে নগদ টাকা উত্তোলন নিরুৎসাহিত করতে নির্দিষ্ট সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গেল 10 আগস্ট একটি অ্যাকাউন্ট থেকে 2 লাখের বেশি নগদ টাকা ওঠানো যাবে না বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। তিনি বলেন, এটা সবার জন্য সরকার, শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন নয়, সারা দেশেই উন্নয়ন করা হবে। ফাউজুল কবির বলেন, ব্যয় সংকোচন করার নির্দেশনা দেওয়া হয়েছে, চেনা মুখ দেখে টেন্ডার হবে না বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যারা ভালো কাজ করবে তাদেরই কাজ দেওয়া হবে। বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 125.19 পয়েন্ট। লেনদেন হয় 480 কোটি 89 লাখ টাকা। এ সময় দর হারিয়েছে প্রায় 92% প্রতিষ্ঠানের শেয়ারের। হাত বদলে অংশ নেয় 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র 18টির, কমেছে 366টির। অপরিবর্তিত রয়েছে 14টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 316 পয়েন্ট, অবস্থান করছে 16,715 পয়েন্টে। লেনদেন হয় 7 কোটি 59 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।